হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জ্যোতিকা ম্যাম। আমি তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিছুটা পোর্শনস আমি তোমাদের পড়িয়েছিলাম। তো কিছু কিছু পোর্শনস বাকি ছিল যেটা আমি এই মুহূর্তে করে উঠতে পারছিলাম না, তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। তোমাদের সামনে আমি ক্লাস নিয়ে আসতে পারছিলাম না, আমার নিজস্ব কিছু কাজ ছিল বলে। কিন্তু আমি তোমাদের কথা দিয়েছিলাম এবং সেই কথা রাখতেই আমি যে পর্যন্ত আমি পড়িয়েছিলাম তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টারটা আমি শুরু করছি। আজকে দেখো যে চ্যাপ্টারটা পড়বো সেটা মেজর পোর্টস অ্যান্ড পাইপলাইন নেটওয়ার্ক ইন ইন্ডিয়া। তো দেখতেই পাচ্ছ আমরা আজকে শুধুমাত্র যেটা ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম সে সম্বন্ধে আমরা জানবো এবং কিছু পাইপলাইন নেটওয়ার্ক রয়েছে ইন্ডিয়াতে সেই বিষয়গুলো জানবো। তাহলে শুরু করি। প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট। দেখো প্রত্যেকটা বিষয়ে একেবারে ডেপথে যাওয়ার আগে কিছু কিছু জিনিস অ্যাজ এ ইন্ট্রোডাকশন হিসেবে পড়ে নেওয়াটা উচিত। তো সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা জানি যে ওয়াটার ট্রান্সপোর্ট যদি আমরা বলি মেইনলি একটা চিপেস্ট সোর্স অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম অ্যান্ড উই অল নো দ্যাট। দেখো অ্যাট প্রেজেন্ট দেয়ার আর অ্যাবাউট 14,500 কিলোমিটার লং নেভিগেবল ওয়াটারওয়েজ ইন দ্য কান্ট্রি। নেভিগেবল ওয়াটারওয়েজ মানে যেখানেই আমরা কিনা হচ্ছে যেখানে নৌকা চলাচল করা সম্ভব সে জায়গাটাই। এবার দেখো সেই নেভিগেবল ওয়াটারওয়েজ বলতে আমরা কোনগুলো বলতে পারি, রিভার্সকেও বলতে পারি যেখানে নৌকা চলাচল করা সম্ভব হতে পারে, ক্যানালসও হতে পারে, লেকসও হতে পারে বা ন্যারো গালফসও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, only 3,700 kilometer long waterways of rivers in the country are being used. তার মধ্যে দেখো 4,300 কিলোমিটার লং নেভিগেবল যে ওয়াটারওয়েজ অ্যাজ আ ক্যানেল হিসাবে আমরা ইউজ করে থাকি। only up to 900 কিলোমিটার ডিস্টেন্স যেটা আমরা ট্রান্সপোর্টেশন বাই বোটস ইউজ করি। ক্লিয়ার? এবার দ্য লেন্থ অফ ওয়াটারওয়েজ ইজ ম্যাক্সিমাম ইন উত্তরপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা এবং আমি এখানে প্রত্যেকটা টপিকই যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলি তোমাদেরকে রেখেছি। ওকে, আচ্ছা দেখো তাহলে লেন্থ অফ ওয়াটারওয়েজের দিক থেকে উত্তরপ্রদেশে হচ্ছে কি ম্যাক্সিমাম, তারপরে কি আছে ওয়েস্ট বেঙ্গল, থার্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ফোর্থ আসাম অ্যান্ড ফিফথ কেরালা। ক্লিয়ার? এবার দেখো আরেকটা যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্য বাকিংহাম ক্যানেল যেটা 640 কিলোমিটার লং ইজ দ্য লংগেস্ট নেভিগেবল ক্যানেল অফ দ্য কান্ট্রি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম। ওকে, তাহলে প্রথমে দেখো আমরা ওয়াটার ট্রান্সপোর্ট পড়ার সময় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু পোর্শনস সেগুলো আমরা একটু দেখে নিলাম। চলো এবার আমরা এই যে যখন ইন্ডিয়াতে ওয়াটারওয়েজ পড়ছি তো আমাদের প্রত্যেকটা ওয়াটারওয়েজ দেখো মেইনলি 3 রকমের হয়। তো আমরা 2 রকম এটা মেইনলি পড়ে থাকি, সেটা হচ্ছে একটা ইনল্যান্ড ওয়াটারওয়েজ যেটা কিনা একটা দেশের অভ্যন্তরে যে ওয়াটারওয়েজটা থাকে সেটা নিয়ে যখন কথা বলা হচ্ছে, আর একটা হচ্ছে কোস্টাল ওয়াটারওয়েজ যেটা থাকে সেগুলি নিয়ে আলোচনা করা হয়। এবার দেখো এই ইনল্যান্ড ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়া মেইনলি ওয়াটারওয়েজকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে নাম্বার 1 ক্যাটাগরি যেটা সেটা 8 ওয়াটারওয়েজ যে রয়েছে which are the considered to be the most viable, and the second category যেটা those waterways which are in coastal region and have some tidal stretches, and the category 3 remaining waterway which are in remote inaccessible and hilly regions যেগুলো রয়েছে সেগুলো ক্যাটাগরি 3 তে ফেলা হয়েছে। এবার বিষয়টা হলো এই ইনল্যান্ড ওয়াটার অথরিটি যেটা রয়েছে ইন্ডিয়া সে আবার কে সেটা একটু জেনে নিই। এটা মেনলি এস্টাবলিশড হয় ইন দ্য ইয়ার 1986 ফর দ্য পারপাস অফ ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স অ্যান্ড রেগুলেশন অফ দ্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ। ইটস হেডকোয়ার্টার ইন নয়ডা, এটা এখান থেকে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াইল দ্য রিজনাল সেন্টার্স আর লোকেটেড ইন পাটনা, কলকাতা, গুয়াহাটি অ্যান্ড কোচিন। তাহলে কিছু রিজনাল সেন্টার্স রয়েছে, মেইন হেডকোয়ার্টার নয়ডাতে রয়েছে। ক্লিয়ার? চলো এবার কিছু ন্যাশনাল ওয়াটারওয়েজ যেটা ইন্ডিয়াতে রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট ইন দ্য মিনস যেটা একটু বেশি হচ্ছে সেখানে মানে চলাচল হচ্ছে এবং সেটা বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ, সেই ওয়াটারওয়েজগুলো আমি একটু রেখেছি। ঠিক আছে, প্রথম দেখো ন্যাশনাল ওয়াটারওয়ে 1 যেটা কিনা এলাহাবাদ টু হলদিয়া। ঠিক আছে, প্রায় 27 অক্টোবর 1986-এ হচ্ছে ডিক্লারেশন হয় এবং যেটা স্ট্রেচ হলো প্রায় 1620 কিলোমিটার। ন্যাশনাল ওয়াটারওয়ে 2 সন্ধিয়া টু ধুবড়ি,
এটার প্রায় স্ট্রেচ 891 কিলোমিটার, যেটা 1988-এ ডিক্লারেশন করা হয়। ন্যাশনাল ওয়াটারওয়ে 3 যেটা হচ্ছে কোটাপুরম অ্যান্ড কোলাম, যার স্ট্রেচ হলো 205 কিলোমিটার, যেটাও 1991-এ ডিক্লারেশন হয়। তারপর হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 4 আসছে, যেটা হচ্ছে কাকিনাড়া টু পডিচেরি, যেটা 1995 কিলোমিটার স্ট্রেচ অ্যান্ড ডিক্লারেশন 2008-এ। ন্যাশনাল ওয়াটারওয়ে 5 যেটা তালচের টু ধামরা, যেটা কিনা 2008-এ ডিক্লারেশন হয়। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 6 ভাঙ্গা টু লখিমপুর 2013-এ, মানে ভেরি মোস্ট রিসেন্ট, সেখানে ন্যাশনাল ওয়াটারওয়েজ ডিক্লারেশন হয়। তো এই কটা আমরা একটু জানলাম যে মানে গোটা ন্যাশনাল ওয়াটারওয়েজ রয়েছে, এবং ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 মানে আমরা কি বুঝছি সেটা বুঝতে পারলাম, ন্যাশনাল ওয়াটারওয়ে 2 মানে কি বুঝলাম, এবং 3 মানে কি বোঝাতে চেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আমরা কিছু পোর্টস পড়বো। ইন্ডিয়াতে পোর্টসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সেটা জানাটা খুবই দরকার। দেখো মেইনলি আমাদের কিন্তু ইন্ডিয়াতে 13টা বা 13 কিন্তু মেজর পোর্টস রয়েছে, এবং 200 কিছু মাইনর সি পোর্টস রয়েছে, তাহলে মেজর 13, ঠিক আছে। এবং যেটা বলা হচ্ছে যে দ্য মেজর পোর্টস আর আন্ডার ইউনিয়ন লিস্ট, হ্যান্স ম্যানেজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, while the medium and minor ports are under the concurrent list of the constitution. ওকে, তাহলে এবার একটু দেখে নিই যে আমাদের ইন্ডিয়াতে যে টোটাল 13টা পোর্টস বলছে সেগুলো কি কি। আমরা একটা ঝট করে দেখে নিই একটু স্টেট ওয়াইজ। দেখো কোস্টাল আমরা যে স্টেটসগুলো সেগুলো আমরা আগে পড়েছি। তাহলে দেখো আমরা গুজরাট থেকে ফার্স্টে হচ্ছে কান্দালা পোর্ট, আমি গুজরাটের পর চলে আসছে কিনা আমাদের এদিকে মুম্বাই পোর্ট, মানে মহারাষ্ট্রের দিকে। মুম্বাই পোর্টের পর আসছে মহারাষ্ট্রতে জওহরলাল নেহেরু পোর্ট, তারপর মারমাগাঁও পোর্ট, নিউ ম্যাঙ্গালোর, কোচিন পোর্ট, তারপর হচ্ছে টুটিকোরিন পোর্ট, চেন্নাই, এন্নোর, বিশাখাপত্তনম, পারাদীপ, কলকাতা আর আন্দামান নিকোবরে পোর্ট ব্লেয়ার। এই প্রত্যেকটা পোর্ট সম্বন্ধে আমরা একটু ডিটেলস পড়তে পড়তে যাব। তো শুরু করছি প্রথম যে পোর্টটা, সেটা হচ্ছে কলকাতা পোর্ট। এবার একটু দেখে নিই কলকাতা পোর্টে কী কী আমাদের জিনিস পড়াটা দরকার। দেখো কলকাতা পোর্ট একটা রিভারাইন পোর্ট ইন ইন্ডিয়া, ওকে, এবং প্রায় দেখো 128 কিলোমিটার ইনল্যান্ড ফ্রম বে অফ বেঙ্গল, যেখানে টুইন ডক সিস্টেম রয়েছে, দুটো ডক সিস্টেম রয়েছে, একটা হচ্ছে কলকাতা ডক সিস্টেম, আর একটা যেটা ইস্টার্ন ব্যাঙ্কে রয়েছে, আর একটা হলদিয়া ডক সিস্টেম, ওকে, যেটা ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ দ্য রিভারে রয়েছে। কোন রিভার? হুগলি রিভার, ওকে। দিস পোর্ট ইজ কল্ড অ্যাজ এ গেটওয়ে টু দ্য ইস্টার্ন ইন্ডিয়া। তো প্রথমে তো যখন আমাদের যে যদি তোমরা হিস্ট্রিতে তোমরা পড়ে আসছো, তো সেখানে তো জানোই যে মেইন কলকাতা পোর্টই কিন্তু মানে অ্যাট্রাক্ট করেছিল ব্রিটিশদের, ঠিক আছে। তো সে এবারে আসলো কলকাতা পোর্টের পর, আমি এইভাবে ক্লকওয়াইজ যাচ্ছি, ওকে। এরপরে দেখো উড়িষ্যাতে পড়বো, সেটা হচ্ছে পারাদ্বীপ পোর্ট। পারাদ্বীপ পোর্ট থেকে দেখো আমরা কি কি পড়ছি, সেটা হচ্ছে লোকেটেড ইন অ্যাট দ্য কনফ্লুয়েন্স রিভার মহানদী in the Bay of Bengal in Orissa, and it was the first major port East Coast Commission in the independent India. Clear? Next এবার আমরা একটু মুভ করি, চলো। আচ্ছা, এবার আমি একেবারে একটু চলে এসেছি এপাশে নিউ ম্যাঙ্গালোর পোর্ট, যেটা লোকেটেড অ্যাট দ্য সাইট কল দ্য পানাম্বুর ইন কর্ণাটকা, ওকে। দেখো লোকেটেড অ্যাট দ্য সাইট কল দ্য Panambur in Karnataka at Gurupura river confluence with the Arabian Sea. It is well linked with the rail line and NH17. Okay, তো এটা গেল হচ্ছে নিউ ম্যাঙ্গালোর পোর্ট, ওকে। আচ্ছা, এবার দেখো এর পরবর্তীতে যেটা পড়ছি, আমি আবার পাশটা আসবো, একটু হ্যাপাসেট হয়েছে। যেটা পড়ছি সেটা হচ্ছে কোচিন পোর্ট। দেখো কোচিন পোর্ট হচ্ছে মেইনলি এটা ন্যাচারাল হারবার, ওকে, অ্যান্ড located at the Willingdon Island on the south along the west coast of India. দেখতে পাচ্ছ কেরালাতে রয়েছে এই কোচিন পোর্টটা। The port is called the natural gateway to the vast industrial and agriculture produce markets of the southwest India. Clear? Next দেখো যাচ্ছি নেক্সট পোর্টে, জওহরলাল নেহেরু পোর্ট। দেখো জওহরলাল নেহেরু পোর্ট, যেটা জওহরলাল হচ্ছে নেহেরু ট্রাস্টও বলা হয়, পোর্ট ট্রাস্ট। It was early known as Navsheva and is the largest container port in India, okay, এবং 55% containers cargo, all major ports এখানে রয়েছে। It is located on the eastern shore of Mumbai
and Elephanta Island and is accessed by Thane Creek. The Jawaharlal Nehru Port Trust is fully mechanized port that uses latest technology and handling cargo at the terminals. এটা খুবই ইম্পর্টেন্ট। একেবারে টেকসাইভি পোর্ট যদি বলা হয় ইন্ডিয়ার মধ্যে কোনটা সবথেকে বেশি টেকনিক্যালি এডেড পোর্ট, সেটা কিন্তু এই জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট, ওকে, যেটা মহারাষ্ট্রতে রয়েছে। ওকে, চলো নেক্সট তাহলে মুভ করি। এবার আসছে মুম্বাই পোর্ট। মুম্বাই পোর্ট দেখো মেইনলি আমরা তো নাম শুনে বুঝতে পারছি এটা কোথায় রয়েছে। তো মুম্বাই দেখো, এটা সাল সিটি আইল্যান্ড, ইট ইজ দ্য ন্যাচারাল হারবার, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মডার্ন পোর্টস ইন ইন্ডিয়া, and it is the largest and most important seaport along the western coast of India. The depth of 10 to 12 meter with no sandbank enables and big ships to enter easily. আমরা জানি দেখো আরাবিয়ান সি কোস্টের যখন ওয়াটারটা দেখি অনেক বেশি স্বচ্ছ, ঠিক আছে, আবার যখন মানে কন্ট্রারি টু দ্য বে অফ বেঙ্গলে যদি যাই তাহলে আবার দেখবো সেখানকার জল অতটা স্বচ্ছ নয়, একেবারেই নন ট্রান্সপারেন্ট, এবং সেখানে মানে যত বালির পরিমাণ অনেক বেশি, বালিপলির পরিমাণ বেশি। তার জন্য ইস্টার্ন যে কোস্টটা হয় সেই ইস্টার্ন কোস্টে পোর্টগুলো প্রায় হচ্ছে কি না এই পলি জমার ফলে কিন্তু অতটা নেভিগেবল থাকছে না। রাদার দ্যান আমি যদি ওয়েস্টার্ন কোস্টে দেখি, যেহেতু আরাবিয়ান সিটা অনেক স্বচ্ছ এবং তার ওয়াটারটা অনেক ট্রান্সপারেন্ট, অর্থাৎ আমাদের ওয়াটার ওয়েভস যখন দেখি দুটো রকমের হয়, একটা সোয়াশ হয়, একটা ব্যাকওয়াশ হয়। সোয়াশ মানে একেবারে গভীর সমুদ্র থেকে সে পলিবালি সে জলটা যখন আছড়ে পড়ছে সমুদ্রের উপকূলে, সেটা সোয়াশ। আর ব্যাকওয়াশ যখন আছড়ে পড়ার পর যখন ফিরে যাচ্ছে যেখান থেকে এসেছিল ওয়েভটা, সেটা মানে মিডল অফ দ্য ওশানে। এবার আমাদের যে বে অফ বেঙ্গল পোর্শনটা, এখানে সোয়াশের পরিমাণটা অনেক বেশি, মানে সোয়াশ মানে মিডল অফ দ্য ওশান থেকে বেশি পরিমাণে পলিবালি নুড়ি সব হচ্ছে কোস্টালে গিয়ে জমা করে, ঠিক আছে। এবং বেশিরভাগ রিভারও তো আমরা জানি সবই ইস্ট ফ্লোয়িং রিভার, তো রিভার তো সে তার কাজই হলো পলিবালি সে ট্রান্সপোর্ট করে নিয়ে এসে মোহনাতে গিয়ে ডিপোজিট করবে, ওকে। এবার আমি যদি একটু ওয়েস্টার্ন কোস্টটা দেখি, সেখানে আবার দেখা গেল সোয়াশের থেকে ব্যাকওয়াশটা অনেক বেশি স্ট্রং। মানে কীরকম দেখো, মানে যখন জলটা পড়লো, মানে সোয়াশ কিন্তু সে বেশি নুড়ি কাকড় পাথর বড়ে নিয়ে আসতে পারছে না, এবং জলটা অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ, এবং সেটা পড়ার ফলে উপকূল অঞ্চলটা কিন্তু ক্ষয় করে বেশি, এবং ক্ষয় করার পর সেই সেডিমেন্টসগুলো সে নিজেই বয়ে নিয়ে চলে যায় মিড অফ দ্য ওশানে, ওটাকে বলে ব্যাকওয়াশ, ক্লিয়ার। তো যার জন্য দেখো মুম্বাই পোর্টটা অনেকটা বেশি স্বচ্ছ হওয়ার ফলে অনেকটা নেভিগেবল হয়। যত বেশি স্বচ্ছ হবে, অর্থাৎ যত কোনো মানে পলিটা অনেক কম হবে, সেক্ষেত্রে কিন্তু সেটা একেবারে নেভিগেবল থাকবে, ঠিক আছে। চলো নেক্সট এবার যাচ্ছে গুজরাটে কান্ডালা পোর্ট। ইট ইজ দ্য টাইডাল পোর্ট। আমরা এই সম্বন্ধে আমরা জানি যে টাইডাল পোর্টটা কি, যেটা কিনা জোয়ার ভাটার ফলে পোর্টের যখন ব্যবস্থাপনা হয়, অ্যান্ড অলসো নোন অ্যাজ দেন্ডাল পোর্ট, অ্যান্ড ইট ইজ ন্যাচারাল শেল্টার্ড হারবার লোকেটেড ইন দ্য গালফ অফ কচ্ছ 48 kilometers away from the Bhuj. Kandala port was built after the partition as the Karachi port on western coast underwent to Pakistan and is known for handling much of the crude oil imports of India. তো বুঝতে পারছো যে কান্ডালা পোর্টে ইম্পর্টেন্সটা একটু বেশি, কারণ মেইনলি অয়েল ইম্পোর্টসের দিক থেকে কান্ডালা পোর্টে বেশি সাহায্য করে থাকে। এবার আমরা আবার একটু চলে যাচ্ছি, যেটা কিনা হচ্ছে আমরা ইস্টার্ন পোর্শনে ছিলাম, বিশাখাপত্তনম পোর্ট, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। দেখো বিশাখাপত্তনম, যেটাকে ভাইজাগও বলা হয়, যেটা ডিপেস্ট পোর্ট লোকেটেড ইন দ্য অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ইজ নোন ফর বাল্ক হার্ডেনিং কার্গো অন দ্য ইস্টার্ন কোস্ট। নেক্সট আমরা মুভ করছি, সেটা হচ্ছে চেন্নাই পোর্ট, ওকে। দেখো চেন্নাই পোর্ট তামিলনাড়ুতে, মেইনলি দেখো লার্জেস্ট পোর্ট ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট পোর্ট ইন ইন্ডিয়া after the Jawaharlal Nehru Transport Port. It is a largest and oldest artificial port on the eastern coast. Okay, এটা একটা আমরা ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট পেলাম। নেক্সট দেখো টুটিকোরিন পোর্ট, যেটাও হচ্ছে আমাদের এই তামিলনাড়ুর মধ্যেই রয়েছে। এটা একটা আর্টিফিশিয়াল ডিপ সি হারবার ইন তামিলনাড়ু, নর্থ অফ আদামস ব্রিজ। আদামস ব্রিজ আমাদের এখান থেকে স্টার্ট হয়েছিল, যেটা রামেশ্বরম ব্রিজও বলা হয়। Though this port has been now renamed as the V.O. Chidambaram port. It is located in the Gulf of Mannar, and Tuticorin is the only port in South India which provides a direct weekly container service to the United States.
ওকে, তো এটা একটা অন্যরকম একটা আমরা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স জানলাম। আচ্ছা, এরপর এন্নোর পোর্ট, এটা অন্ধ্রপ্রদেশে। এন্নোর পোর্ট অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু একেবারে বর্ডারের জায়গায়। দিস পোর্ট ইজ নাও রিনেম অ্যাজ Kamarajar Port Limited. It is first corporate port or registered as a public company with 68% state government. This port has been developed to reduce the traffic pressure on the Chennai port. Okay, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পোর্ট। আচ্ছা, এবার আমরা একটু চলে আসছি যে আমাদের মার্মাগাঁও পোর্ট, যেটা কিনা গোয়াতে। এটা মেইনলি লোকেটেড ইন ইস্টুয়ারি অফ রিভার জুয়ারি ইন গোয়া, ইজ লিডিং আয়রন এক্সপোর্টিং পোর্ট ইন ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ, আয়রন ওর এক্সপোর্টিং পোর্ট যদি ইন্ডিয়াতে কোনটা বলা হয় সেটা আমরা বলবো মার্মাগাঁও পোর্ট। ক্লিয়ার টু অল? চলো একেবারে লাস্টে আমরা একটু চলে যাচ্ছি, সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। একেবারে 13th যে আমরা পোর্ট রয়েছে মেজর পোর্ট ইন্ডিয়াতে, যেটা আন্দামান নিকোবরে 13th and youngest major port of India, declared in 2010. The port is one of the strategic importance to India and its closure to the international shipping lines Saudi Arabia, Singapore and US Singapore. খুব গুরুত্বপূর্ণ, এর ভায়া দিয়ে কিন্তু সৌদি আরবিয়া সিঙ্গাপুর কানেক্ট হচ্ছে, সৌদি আরবিয়া ইউএস কানেক্ট হচ্ছে। ক্লিয়ার? তো আমরা এই পোর্টগুলো 13টা যে আমরা পোর্ট মেজর আছে সে সম্বন্ধে আমরা জেনেছি। এবার আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমরা পোর্টও জানবো এবং তার সাথে কিছু পাইপলাইন নেটওয়ার্ক রয়েছে সে সম্বন্ধে জানবো। তো ওটা একটু জেনে নি। দেখো, মেইনলি অ্যাট প্রেজেন্ট প্রায় 15,000 kilometers of gas pipelines network exist in the country. Out of the proposed 15,000 kilometer gas pipelines, about 13,000 kilometers has already been approved and is under the various stages of development. The heavy amount of petroleum products, gas is easily transported by the pipelines. The solid minerals matter in the powder form in India transported by the pipelines. তাহলে দেখো, আমরা পাইপলাইন মানে যাদের জানি আগে থেকে একটা আমাদের প্রি অ্যাজিউমড একটা কনসেপ্ট থাকে যে পাইপলাইন্স মানে তার মানে অয়েল এক্সপোর্ট ইম্পোর্ট এইসবগুলোই হয়, কিন্তু তা নয়। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু কিছু সলিড মিনারেলসগুলো কিন্তু পাউডার ফর্মে, সেগুলো কিন্তু পাইপলাইনের থ্রু দিয়ে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট হয়। কীরকম একটা এক্সাম্পল দেখো, দ্য আয়রন ওরস হ্যাভ বিন সেন্ট ফ্রম কুন্দ্রেমুখ টু ম্যাঙ্গালোর পোর্ট থ্রু দ্য পাইপলাইন্স। ভাবো, কুন্দ্রেমুখ টু যাচ্ছে ম্যাঙ্গালোর কিন্তু পাইপলাইনের থ্রু দিয়ে। দ্য হাজিরা টু বিজয়পুর জগদীশপুর, যেটা HVGA পাইপলাইন, ইজ 1750 kilometers long and starting from Hazira, যেটা গুজরাট থেকে, and reaches to জগদীশপুর উত্তর প্রদেশ via the বিজয়পুর মধ্যপ্রদেশ। তার মানে দেখো, এই তিনটে জায়গা দিয়ে পাইপলাইনটা কিন্তু যাচ্ছে এবং যেটা মেইনলি আয়রন ওরকে কিন্তু নিয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাজ এ পাউডার ফর্ম। A new pipeline has been laid down from the Salaya, Gujarat to Mathura, which is 1,269 kilometers long. And this pipeline supplies the imported petroleum from Kandala port to the Mathura oil refinery. And the Barauni-Haldia pipeline supplies the imported petroleum from Haldia to Barauni oil refinery, where the petroleum of Assam oil region is also supplied through the Lakwa-Rudrasagar-Barauni pipeline. তাই দেখো, শুধুমাত্র যে আয়রন ওরকেই যে নিয়ে যাওয়া হচ্ছে তা নয়, অবশ্যই মেইন যে ফাংশনস অয়েলকে হচ্ছে ট্রান্সপোর্ট করা সেটাও হচ্ছে। Hindustan Petroleum Corporation Limited has started 1,054 kilometer long pipeline on the 3rd February 2009, which connects the Mundra in Gujarat to Delhi through the Paradip-Haldia pipeline. To supply the natural gas via pipelines, a tripartite agreement between the India, Bangladesh and Myanmar has been signed in 2005. This pipeline starting from Arakan in Myanmar would reach Kolkata via Mizoram, Tripura and Bangladesh. This pipeline would possibly bring economic revolution eastern and the northeastern India. So these are the main important lines from the pipeline networks in India. Okay. এবার আমি একটা জাস্ট টেবিল দিয়েছি তোমাদেরকে যে কী কী পাইপলাইন্সগুলো রয়েছে এবং তার লেন্থটা কীরকম, নামগুলো দিয়ে। প্রথমে দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা HVJ বলে আমরা নামটা জেনে থাকি শর্টে, যেটা অ্যাকচুয়াল হাজিরা, ঠিক আছে, বিজয়পুর অ্যান্ড জগদীশপুর, মানে গুজরাট টু একেবারে উত্তরপ্রদেশ ভায়া দ্য মধ্যপ্রদেশ দিয়ে।
লেন্থ হচ্ছে 1750 কিলোমিটার। তারপর সালেয়া গুজরাটের ওখানে, মথুরা টু পানিপত 1870 কিলোমিটার, কান্ডালা টু ভাটিন্ডা 1331 কিলোমিটার, মুম্বাই টু মনমাদ 1389 কিলোমিটার, and Duliajan Bongaigaon Baruni 1405 kilometer, Naharkatia Nunamatian Baruni 1167 kilometer, Mundra and Panipat 1174 kilometer, Baruni and Haldia 943, Baruni Patna Kanpur 743, and Chennai Tiruchirappalli and Madurai 683. Clear? তো এগুলো মেজর কিছু অয়েল পাইপলাইন্স ছিল ইন্ডিয়ার, যেটা কিনা আমাদের এই নামগুলোর সাথে পরিচিত থাকতে হবে। ওকে, তাহলেই আমাদের হবে। মেইন দেখো এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের দেখবে তবু মাথায় থাকে, বাকিগুলো একটা জাস্ট তোমাদের জেনে রাখতে হবে নামগুলো। ক্লিয়ার? তো আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি তোমাদের ইন্ডিয়ান পোর্টস এবং পাইপলাইন্স থেকে কিছু ইম্পর্টেন্ট তোমাদের টপিকসগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আমি আলোচনা করলাম। তবে আমি আশা করছি এরপর আমি চেষ্টা করবো একটু কন্টিনিউ রাখার, মাঝখানে যে এতটা ব্রেক পড়ে গেছে সেটা যাতে না হয়। আমি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে এসে উঠতে পারছিলাম না ক্লাস নিয়ে, তো আই এম ভেরি সরি ফর দ্যাট। আর এরপরে যে একটা দেখো আরও কয়েকটা চ্যাপ্টার রয়েছে যেটা আমি তোমাদের প্রমিস করেছিলাম, সেটা আমি রাখবো যে মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো তোমাদের আপকামিং যে প্রিলিমসটা আসছে তার আগে। তো সেটাই আমি করার চেষ্টা করব। এরপরে তোমাদের মোটামুটি ট্রান্সপোর্টের যে পোর্শনটা ছিল সেটা কমপ্লিট হলো আজকের ক্লাসটা নিয়ে। তো এর নেক্সট আমি ক্লাসে তোমাদের একটা ইন্ডাস্ট্রির একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। ক্লিয়ার? চলো, ভালো থেকো তোমরা, আর সাথে থেকো। আর যেসব নতুন যারা বন্ধু আছে তাদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দিও যাতে তারাও সুযোগটা পায়। ওকে, চলো, থ্যাংক ইউ অল।